বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। আল ইসলাম ডিজিটাল পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্যাকরণ বা গ্রামার। আসলে ব্যাকরণ আমরা কি জন্য পাঠ করব? ব্যাকরণ পাঠের উদ্দেশ্য হলো শুদ্ধ ভাষা শিক্ষা। এই ব্যাকরণ শুদ্ধভাবে ভাষা শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করে। এই ব্যাকরণের সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে শাস্ত্র জানিলে শুদ্ধরূপে বাংলা ভাষা লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় তাহাকে বাংলা ব্যাকরণ বলে। এই ব্যাকরণ একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণকে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যায় ব্যাকরণ সমান বি আ ক্রি বা কর অন। মনে রাখার সুবিধার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি যে বিতে বিশেষ শরিয়াতে আলোচনা ক্রি বা করতে করে অন একটি ইংরেজি শব্দ, এর মানে হচ্ছে চালু। অর্থাৎ ব্যাকরণ কি করে? বিশেষ আলোচনা চালু করে। ব্যাকরণ ভাষা শিক্ষার জন্য বিশেষ আলোচনা চালু করে। আবার ব্যাকরণকে আমরা জানি যে ব্যাকরণ একটি পারিভাষিক শব্দ। ব্যাকরণ পারিভাষিক শব্দ এই ব্যাকরণ, এবং ব্যাকরণ শব্দটি একটি বিশেষ্য পদ। আমরা লিখতে পারি বিশেষ্য পদ। আবার ব্যাকরণ একটি পারিভাষিক শব্দ। আবার ব্যাকরণ কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণ একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ এবং ব্যাকরণ সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণ সংস্কৃত শব্দ। প্রত্যেক ভাষারই ব্যাকরণের মূলত আলোচ্য বিষয় হচ্ছে চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এবং সেরকমই বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণও আলোচ্য বিষয় হচ্ছে, মূল আলোচ্য বিষয় চারটি। ধ্বনিতত্ত্ব এক নম্বরে আমরা লিখতে পারি ধ্বনিতত্ত্ব, যাকে বলা হয় ফনোলজি। আবার দুই নম্বর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। একে বলা হয় মরফোলজি এবং বাক্যতত্ত্বকে বলা হয় সিনট্যাক্স। এবং 4 নম্বর অর্থতত্ত্বকে বলা হয় সিমান্টিক্স। এই ধ্বনিতত্ত্বে মূলত আলোচিত হয় ধ্বনির উচ্চারণ, নত্যবিধান, সত্যবিধান ইত্যাদি আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। এবং শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব মরফোলজিতে আলোচিত হয় হচ্ছে বচন, লিঙ্গ, সমাস, বিভক্তি, উপসর্গ। এগুলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। আর বাক্যতত্ত্বে আলোচিত হয় মূলত বিরাম চিহ্ন, বাচ্য, বাক্য সংকোচন, বাক্য প্রসারণ, বাক্য বিয়োজন। এগুলো আলোচিত হয় বাক্যতত্ত্ব বা সিনট্যাক্সে। এবং অর্থতত্ত্বে আলোচিত হয় মূলত বিপরীত শব্দ, বাগধারা ইত্যাদি। আবার এই বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেন পর্তুগিজ একজন লেখক ম্যানুয়েল দা সোম্বোসাও 1734 সালে।
1734 সালে ম্যানুয়েল দা সুম্পোসাও বাংলা ব্যাকরণ রচনা করেন। এটি তিনি মূলত পর্তুগিজ ভাষায় রচনা করেন। আচ্ছা, 1734 সালে বাংলা ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ব্যাকরণ রচনা করেন, বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা সুম্পোসাও। এই 1734 সালে বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা সুম্পোসাও। কি ভাষায়? পর্তুগিজ ভাষায়। পরবর্তীতে এটিকে আবার রোমান হরফে মুদ্রিত করা হয় 1743 সালে। 1743 সালে এই ম্যানুয়েল দা সুম্পোসাও এর বাংলা ব্যাকরণ রচনাটি 1743 সালে রোমান হরফে মুদ্রিত করা হয় এবং পরবর্তীতে আবার বাংলা ব্যাকরণ রচনা করেন একজন ইংরেজ পণ্ডিত, তার নাম হলো ন্যাথানিয়েল ব্রাসি হ্যালডেন। তিনি 1778 সালে বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায়। যেহেতু তিনি একজন ইংরেজ পণ্ডিত ছিলেন, কে? ন্যাথানিয়েল ব্রাসি হ্যালডেন। 1778 সালে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালডেন এখানে লিখি, ন্যাথানিয়েল ব্রাসি হ্যালডেন। তিনি বাংলা ব্যাকরণ রচনা করেন। তার এই ব্যাকরণ গ্রন্থের নাম দেন এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই ন্যাথানিয়েল ব্রাসি হ্যালডেন যে ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন ইংরেজি ভাষায়, তার নাম দেন কি? এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবং তার পরবর্তী সময়ে বাংলা ব্যাকরণ রচনা করেন উইলিয়াম কেরি 1801 সালে। উইলিয়াম কেরি 1801 সালে বাংলা ব্যাকরণ রচনা করেন এবং তার পরবর্তীতে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। বাংলা ব্যাকরণ রচনা করেন প্রথমে 1826 সালে ইংরেজি ভাষায়। রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ রচনা করেন 1826 সালে ইংরেজি ভাষায়। এবং পরবর্তীতে এই রাজা রামমোহন রায় আবার 1833 সালে বাংলা ব্যাকরণ রচনা করলেন বাংলা ভাষায়। কি ভাষায়? বাংলা ভাষায় 1833 সালে। এবং এই 1833 সালে রাজা রামমোহন রায় যে ব্যাকরণ রচনা করলেন বাংলা ভাষায়, সেটিকে আবার কলকাতা স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটি এর নামকরণ করলেন গৌড়ীয় ব্যাকরণ। যে ব্যাকরণ গ্রন্থটি রচনা করলেন রাজা রামমোহন রায় 1833 সালে, এটিকে কলকাতা স্কুল বুক সোসাইটির নামকরণ করলেন গৌড়ীয় ব্যাকরণ। এই গৌড়ীয় ব্যাকরণ আলোকে মূলত আমরা বাংলা ব্যাকরণ বিভিন্ন শুদ্ধতা আমরা দেখতে পাই। কিভাবে বাংলা ব্যাকরণ আমরা শুদ্ধভাবে শিখতে পারি সেগুলো আমরা এই গৌড়ীয় ব্যাকরণ থেকে আরও জানতে পারি। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই। তোমাদের সবার জন্য শুভকামনা। অনেক ভালো থাকো।